প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তৃতীয় ও চতুর্থ সেশন এখান থেকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী পাঠে আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করলে কি হবে, তোমরা যখন আমি ভিডিও আপলোড করব তখন দ্রুত তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? এই আর কি। তো তোমাদের জন্য ভালো হবে। আর অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে, আমার কাছে ভালো লাগবে। তো চলো আমরা মূল পড়াতে চলে আসি। জীবকোষে জীবের বৈশিষ্ট্য কোথায় সংরক্ষিত হয় তা তো জানলে। এখন প্রশ্ন হলো, এই অজস্র জীবের বৈশিষ্ট্যসমূহ কীভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়? শৈশবকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত একই বৈশিষ্ট্য কিভাবে আমরা বয়ে নিয়ে বেড়াই? এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বোঝা দরকার জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি কিভাবে ঘটে। তো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এগুলো পড়ে নেবে, কেউ স্কিপ করে চলে যাবে না, কারণ তোমাদের কিন্তু সামনে পরীক্ষা আছে, পরে তোমাদের দরকার পড়বে। যদিও স্কিপ করে চলে যাও পরীক্ষার সময় কিন্তু অবশ্যই আয়ত্ত করে দেন পরীক্ষার হলে যেও, আর নয়তো কিন্তু কষ্ট হয়ে যাবে তোমাদেরই। কারণ বিজ্ঞান কিন্তু একটু পড়লেই কিন্তু মোটামুটি মনে থাকে, ঠিক আছে? অতটা কিন্তু কঠিন না। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো, আমাদের প্রশ্নটা ছিল জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি কীভাবে ঘটে। তো আমরা দেখে নিই। প্রতিটি জীব দেহ কোষ দিয়ে তৈরি। একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী জীব, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি। এককোষী জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় বহুকোষী জীব। মানুষ, বটগাছ, তিমি, মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। কোষ বিভাজনের মাধ্যমেই পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে। এভাবেই জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি ঘটে। তো আশা করি তোমরা প্রশ্ন উত্তরটি পেয়েছো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এমন নতুন সব পড়াগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো, আমরা এই কাজটি কমপ্লিট করেছি। এখন আমরা দেখব এই দ্বিতীয় এখানে যে কথাটি বলা আছে সেগুলো এখন আমরা কাজটি। তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, জীবের বৃদ্ধি বা বংশবৃদ্ধির জন্য কোষীয় পর্যায়ে যে ঘটনাটি ঘটে তা হলো কোষ বিভাজন। এই বিভাজনের আবার রকম ফের আছে। এর আগে সবুজ বন্ধু শিখন অভিজ্ঞতা চলাকালে তোমরা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছো। এককোষী জীবের ক্ষেত্রে যে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয়, আবার বহুকোষী জীবের বৃদ্ধিকাল মাইটোসিস প্রক্রিয়ায় কোষের সমস্ত বৈশিষ্ট্য অপরিবর্তিতভাবে ধারণ করে প্রতিটি কোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়, তা তোমরা ইতিমধ্যেই জানো। তারপরেও আরেকবার মনে করে নিতে এই দুটি প্রক্রিয়া একবার ঝালিয়ে নাও। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। অ্যামাইটোসিস। নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। এসব জীবের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত এবং এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ স্পিন্ডল যন্ত্র এখানে সৃষ্টি হয় না। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। মাইটোসিসে নিউক্লিয়াসের ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। তাই মাইটোসিসে কোষের মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। একে সমীকরণিক বিভাজনও বলে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায়। প্রাণীর দেহকোষে ও উদ্ভিদের বর্ধনশীল কোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়। মাইটোসিসের পর্যায়সমূহ। মাইটোসিস বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই অবস্থাকে ইন্টারফেজ পর্যায় বলে। আবার মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন 5টি পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায়সমূহ যথাক্রমে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তোমরা এই সম্বন্ধে কিন্তু ক্লাস 6, 7 ওই অধ্যায়গুলোর সম্বন্ধে তোমাদের যদি একটু ধারণা হয়ে থাকে বিজ্ঞানের, তো আশা করি তোমাদের মনে আছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ 10টা ছিল, ঠিক আছে? তোমরা আশা করি সেটা থেকে একটু ধারণা পেয়েছো। তো আবার এখানে বিস্তারিত আজ তোমরা আলোচনা করতে পারবে যদি এটা তোমাদের ধারণায় থাকে।
জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষা পায়। মাইটোসিস সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধির সুশৃঙ্খলভাবে হতে পারে। এছাড়া জনন কোষের সংখ্যা বৃদ্ধি ও জীবদেহের ক্ষতস্থান পূরণেও মাইটোসিস অপরিহার্য। মানে জীবদের যে ক্ষতস্থানগুলো হয় সেটা পূরণও কি মাইটোসিসের অপরিহার্য গুরুত্ব থাকে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে যার যে গুণ, সেটা যেমন আমের বীজ থেকে কিন্তু আমি হয়, ঠিক না? যে আমটা মিষ্টি, সে মিষ্টি আমের বীজ থেকে কিন্তু মিষ্টি আমি হয়, তার গুণগত মান কি একই রইল না? আর যে আমটা একটু টক, তার সেই গাছ থেকে যদি বীজ সংগ্রহ করি, সে আম থেকে যদি আমরা আমের বীজ রোপণ করি এবং সেখান থেকে যদি চারা হয়, সে চারা থেকে পরবর্তী গাছ হয়ে কিন্তু কি হয়, সেটা কিন্তু তার গুণগত মান ঠিকই থাকে, টকই থাকে, ঠিক আছে? সে একই কথা বলা হয়েছে এখানে যে উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, যে তার যে বৈশিষ্ট্যটা সেটাই কি বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো মিওসিস বিভাজন প্রক্রিয়ায় এটি প্রকৃত কোষ বিভক্ত হয়ে চারটি মিওসিস বিভাজন প্রক্রিয়া একটি প্রকৃত কোষ বিভক্ত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। এই বিভাজনে নিউক্লিয়াস দুবার, তবে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তাহলে নিউক্লিয়াস কয়বার? দুইবার, এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ফলে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিস প্রধানত জীবের জনন কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। তো এই ছিল আমাদের উত্তরটি। তো আশা করি তোমাদের কাজে লাগবে। তো তোমরা অবশ্যই এটা এখান থেকে সংগ্রহ করতে পারো। তো আমরা আমাদের এই 2 নম্বর কাজটিও, মানে এই পড়ার যে কাজটা, সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। 1 ও 2 কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব, এখানে দেখো অনুসন্ধানী পাঠ বই থেকে মিওসিস কোষ বিভাজনের ধাপগুলো পড়ে দলে আলোচনা করো। খাতায় বা বোর্ডে একে মিওসিস 1 ও মিওসিস 2 এর ধাপগুলোতে কি ঘটে এবং কিভাবে একটি ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়া শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো চলো সেটা আমরা আলোচনা করে নিই। মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ আমি তোমাদের মূল বই থেকে এটি পড়াচ্ছি, ঠিক আছে? এর উত্তরটা মূল বইতে আছে। দেখো, মূল বইতে আছে 48 পেজ, ঠিক আছে? সেখানে আছে তোমাদের। তো দেখো, আমি এখানে পড়ে দিচ্ছি। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। প্রথম মিওসিস 1 পর্যায়ে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে দুটি কোষ তৈরি হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়, মানে পুনরায় সেই কোষগুলো কি ভাঙে, মানে সে বিভক্ত হয় মানে বিভাজিত হয়ে দুটি করে সর্বমোট 4টি অপত্য, এবং কটি করে বিভক্ত হয়? 2টি করে, মোট সর্বমোট 4টি অপত্য কোষের সৃষ্টি করে। মিওসিস 1 পর্যায়কে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এই 4টি মূল পর্যায়ে ভাগ করা যায়। একইভাবে মিওসিস 2 পর্যায়কেও প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এই 4টি পর্যায়ে ভাগ করা যায়। তো পরের পৃষ্ঠা দেখো, এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে পরের পৃষ্ঠাতে দেওয়া আছে, দেখো কি, একই ধরনের একজোড়া ক্রোমোজোম সংবলিত একটি ডিপ্লয়েড কোষের মিওসিস 1 এবং মিওসিস 2 এর বিভিন্ন পর্যায়ে রূপান্তর দেখানো হয়েছে। মানুষের বেলায় এক জোড়ার পরিবর্তে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে শুরু হতো। মিওসিস প্রক্রিয়া শুরু হওয়ার আগে কোষচক্রের ইন্টারফেজ পর্যায়ে ডিপ্লয়েড কোষের একই ধরনের ক্রোমোজোম আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। তো দেখো, এখানে দেখো ডিপ্লয়েডের, এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, প্রতিটি ক্রোমোজোম 2টি করে, দেখেছো? প্রতিটি ক্রোমোজোম কি 2টি করে। দেখো, এখানে প্রথম কি আমাদের ইন্টারফেজ দশা, এখানে দেখো ক্রোমোজোম 2টি আরেকটি করে প্রতিলিপি তৈরি করেছে। এখানে দেখো একটি ছিল, এখানে দেখো 2টি আরেকটি করে কি করে প্রতিলিপি তৈরি করেছে, ঠিক আছে? দেন এখানে দেখো কি হয়েছে, এখানে দেখো প্রোফেজ 1, এখানে এসে কি হয়েছে, ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে কি করেছে, জোর বাঁধে, মানে দেখো তোমরা, এরা কিন্তু জোর বেঁধেছে নিজেদের মধ্যে,
পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে ক্রসিং ওভার। এই যে দেখো একজন একজন কিন্তু ক্রস করছে, এটাকে কিন্তু ক্রসিং ওভারও বলে। এখন দেখো মেটাফেজ 1-এ দেখো এরা কী করেছে, পরস্পর ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত। এটা কিন্তু বিষুবীয় অঞ্চল। এই যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই যে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এই যে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি এই যে এরকম আর্ট করা গোল, ঠিক আছে, তরমুজের মতো, ঠিক আছে, তরমুজের ঠিক এই যে মাথাটা, যে দুই পাশে দুটো মাথা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটি হচ্ছে বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। তো এই কথাটা দেখো কি বলা হয়েছে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত। দেখো এই যে বিষুবীয় অঞ্চলে কি বিন্যস্ত আছে। দেন দেখো অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। এই দেখো ক্রোমোজোমগুলো কিন্তু ঠিকই এই যে একটা মেরু, এই একটা মেরুর দিকে কিন্তু আকর্ষিত হচ্ছে, ঠিক আছে। দেন দেখো টেলোফেজ 1 ও সাইটোকিনেসিস। এখানে কি হয়েছে, কোষের মধ্যভাগ সংকুচিত হয়েছে। এই দেখো এখানে কোষের মধ্যভাগটা কি হয়েছে, সংকুচিত হয়ে, হ্যাঁ একটু সংকুচিত হয়ে দেখো সংকুচিত হয়ে গেছে। এটাই বলা হয়েছে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে গেছে, এই কোষের মধ্যভাগে সংকুচিত হয়েছে। এখন দেখো প্রোফেজ 2, প্রোফেজ 2-তে দেখো এখানে আছে, দেখো এটা আবার সংকুচিত হয়ে গিয়েছে, দুটো অপত্য কোষে বিভক্ত হয়। এবার এটা সংকুচিত হতে হতে এতটুক থেকে দেখো দুটো আলাদা হয়ে গিয়েছে, দুটো আলাদা হয়ে কী হয়ে গিয়েছে, দুটো অপত্য কোষে বিভক্ত হয়ে গিয়েছে, দেখছো। এখন দেখো মেটাফেজ। তো 1 পর্যন্ত কিন্তু আমাদের মিওসিস 1 কমপ্লিট হয়েছে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে নিই, আমাদের কিন্তু মিওসিস 1 কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্তই। এই পর্যন্ত আমাদের মিওসিস 1, এই যে পর্যন্ত মিওসিস 1 মানে মিওসিস 1 কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মিওসিস 2 কমপ্লিট করব। দেখো মিওসিস 2টা দেখো, এটি হচ্ছে প্রোফেজ দশা 2। এখানে আবার দেখো দুটি অপত্য কোষে বিভক্ত হয়েছে। দেন দেখো আবার মেটাফেজ 2-তে কী হয়েছে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত আছে। দেখো এখানেও বিষুবীয় অঞ্চলে কী সুন্দর করে এটা বিন্যস্ত আছে, এই যে বিষুবীয় অঞ্চলে ঠিক এরা বিন্যস্ত আছে, আলাদা আলাদা হলেও এরা কি বিন্যস্ত অবস্থায় আছে। আবার দেখো এখন দেখব আমরা অ্যানাফেজ 2। এখানে দেখো এরা কীভাবে আছে, ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত। এরা কি দুই মেরুর দিকে আকর্ষিত, এগুলো হচ্ছে মেরু আর এই মেরুর দিকে আকর্ষিত। টেলোফেজ দশায় কী হচ্ছে, টেলোফেজ 2 এবং সাইটোকিনেসিসে দেখো কিভাবে আছে, কোষের মধ্যভাগ সংকুচিত হয়েছে। দেখো ঠিক এখানে আবার এই কোষটির মধ্যভাগ কি দেখো সংকুচিত হয়েছে, এটারও কি সংকুচিত হয়েছে, একটু সংকুচিত হয়ে গেল। তারপর দেখো কি হয়েছে, সংকুচিত হয়ে আবার এখান থেকে দুটো আলাদা আলাদা হয়ে গেল। দেখো দুটো আলাদা হয়ে গেল এবং কি হলো 1 2 3 4, এই হলো আমাদের 4টি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমরা 4টি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়ে গেলাম। তো দেখো আমরা এখানে কি পেয়েছি, এখানে বলা হয়েছিল যে একজোড়া ক্রোমোজোমের একটি ডিপ্লয়েড কোষ মিওসিস প্রক্রিয়ায় একটি ক্রোমোজোম সংবলিত 4টি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়েছে। এই কথাটি এখানে বিস্তারিত বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। তো এখানে একটু দেখে নাও, একটু এখানে আলোচনা করে দিই। দেখো প্রোফেজ 1 ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে, মানে তখনই কী হয়, ক্রসিং ওভার হয়। আর মেটাফেজ 1-এ দেখো কী হয়েছিল, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয় এবং টেলোফেজ 1-এ এবং সাইটোকিনেসিসে কোষের মধ্যভাগ সংকুচিত হয়েছিল এবং প্রোফেজ 2-তে কী হয়েছিল, দুটি অপত্য কোষে বিভক্ত হয়, ঠিক আছে। দেন দেখো মেটাফেজ 2 অপত্য কোষের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ 2-তে কী ছিল, ক্রোমাটিডগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। পরবর্তীতে টেলোফেজ 2-তে কী ছিল, টেলোফেজ 2 এবং সাইটোকিনেসিস ছিল কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়েছে। তো পর্যায়ক্রমে কীভাবে আমরা সেই বিভক্তগুলো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো এখানে খুবই সহজ, এভাবে যদি তোমরা মনে রাখো খুব ইজিলি কিন্তু মনে থাকবে। এটা কিন্তু খুব সহজ করে তোমাদের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখা একদমই সহজ, ঠিক আছে। তো আশা করি তোমাদের উপকার আসবে ভিডিওটি। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো আমরা এই কাজটিও কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখব, এবার আগের প্রশ্নটা আরেকবার ভাবো।
জীবের বৈশিষ্ট্য সমূহ কীভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয়। পরের সেশনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তো আরেকটা আমরা ভেবে একটু এটা নিয়ে একটু আলোচনা করে রাখি, যেহেতু এটা আলোচনা বিষয় নিয়ে খুব আলোচনা হবে। দেখো এখানে বলা হয়েছে কি, পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বলে বংশগতি। এই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় বংশগতি বস্তুর মাধ্যমে। আর বংশগতির প্রধান উপাদান হচ্ছে কি, ক্রোমোজোম। তার আমরা কি মনে রাখবো, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এটি নিউক্লিওপ্লাজমে বিস্তৃত থাকে। এটা কোথায় থাকে, নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। ঠিক আছে। ক্রোমোজোমের কাজ হলো পিতামাতা থেকে জিন সন্তান সন্ততিতে বহন করা। তার ক্রোমোজোমকে একটা বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে। ক্রোমোজোম কি করে, পিতামাতার বৈশিষ্ট্য কি করে, সন্তান জিন সেই জিনগুলো কি করে সন্তান সন্ততিতে বহন করে। জীবের সব দৃশ্যমান এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। ঠিক আছে। যেমন অনেক সময় দেখা যায় কারো বাবা বা মা দুই একজনের মধ্যে একজন থাকে কি চোখের কালার একটু ভিন্ন থাকে। তো দেখা গেছে তাদের সন্তানের পরবর্তীতে কারো একটা সন্তানের চোখের কি কালার ভিন্ন হয়। তো এটা কি বংশগতি ভাবে কি তারা জিন বহন করে কিভাবে পেয়েছে, সেটা বাবা মার কাছ থেকে পেয়েছে। আর সেটাই কি বহন করে কি, জিন। আর সে এককটার নাম কি, জিন। ঠিক আছে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। আর ক্রোমোজোমের যে স্থানটাতে এই জিনটা অবস্থান করে সেটাকে লোকাস বলে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। প্রত্যেকটা জিন কিন্তু আলাদা আলাদা। যেমন কারো গায়ের রং কালো, ঠিক আছে, বাবা মার যে কোনো একজনের গায়ের রং কালো, তার সন্তানের গায়ের রং কালো, তো সেটার জন্য কিন্তু আলাদা। ঠিক আছে। এই কথাটা এখানে বলা হয়েছে। আবার চুলের কালার যদি কারো বাদামি হয় তাহলে সেভাবে চুলের কালারটা সে আলাদাভাবে বাঁচে। তো সেখানেও কি জিন আলাদা। ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা জিনের আলাদা আলাদা কাজ থাকে। ঠিক আছে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। সাধারণত একটি জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো ক্ষেত্রে কী হয়, একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য সহায়তা করে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো দেখো এখানে অলরেডি চলে এসেছে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। দেখো অলরেডি কিন্তু চলে এসেছে। ঠিক আছে। আমি কিন্তু এটা দেখিনি। ঠিক আছে, আমি নিজের থেকে বলেছিলাম। দেখো অলরেডি এখানে চলে এসেছে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। অন্যদিকে ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর এটা সম্পূর্ণ রূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ডিএনএ সম্পূর্ণ রূপটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এই যে দেখো, এটা একটা সাপের আকারে না, এই জন্য এটাকে বলা হয় সর্পিলাকার। ঠিক আছে। তো দেখো এখানে ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ অনেক সময় তোমরা দেখো না যে অনেক, যেমন সিআইডি ছিল, তোমার সিআইডিকে কে দেখেছো জানি না, কিন্তু সিআইডি বাবুগুলোতে বলে না যে এটা কার চুল, এটা কার নখ, এটা ধরা পড়বে, এর ডিএনএ টেস্ট করাও। ঠিক আছে। ল্যাবে পাঠাও ডিএনএ টেস্ট করার জন্য, বলে না ল্যাবরেটরিতে পাঠানো ডিএনএ টেস্ট করার জন্য। তো আসলে ওই ডিএনএটা কিন্তু এটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। আর দেখো এখানে ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে পিতামাতা থেকে তাদের বংশধরে নিয়ে যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিএনএ কী করে আমাদের পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো সরাসরি, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো সরাসরি কি পরবর্তীতে যে সন্তান হয় বংশধরে নিয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো ডিএনএ ডাবল হেলিক্স। এখানে ওয়াটসন হচ্ছে বিজ্ঞানী, ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে। বিজ্ঞানীর নামে এই মডেলটির নাম করা হয়েছে। ঠিক আছে। তো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে। বিস্তারিত আলোচনা করলাম। তো আজ এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসটি করব। ঠিক আছে। তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসটি এখান থেকে করবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।